প্রশ্ন এটা লাস্ট টপিক ছিল দেখে আমি দেখাচ্ছি এটাতে কোশ্চেন আসবে এখন না এমন কোশ্চেন নাও আসতে পারে এটা তো আমার কাছে অনেক কল্যাণ হবে কনভারসেশন ওগুলো কি আসবে যে বাইরে অনেক ভাবে ইন্টারনেট কোন প্রশ্ন ছিল হ্যাঁ নতুন একটা এক্সপ্রেশন লিখে শুনে তো এটা জাস্ট কিছু না আগে একটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে তা এই জন্য তুমি যে প্র্যাকটিস করবা আসলে গুটি কয়েক প্র্যাকটিস করো ওগুলার নিয়মটা যদি তুমি ঠিকমতো বুঝো বাকিটা তুমি অ্যানসার করতে পারবা হ্যাঁ নিয়মটা বোঝাটা হচ্ছে ব্যাপার আমি করব না নিজেরা একটু ট্রাই করবা করো ওইটা আরেকটা কোশ্চেন এটা আরেকটা কোশ্চেন আগে এটা একটু দেখে নিই আরো সব হবে স্যার এই জিনিসটা আরো সব হবে দেখো এটা কিন্তু প্রবলেম কি দেখো এটা খেয়াল করে দেখো যে এটা কিন্তু আলটিমেট অ্যানসারটা কি হবে তুমি কিন্তু জানো না জি স্যার এটা কিন্তু একটা ফ্যাক্ট মানে এই ধরনের যখন সিম্পলিফিকেশন আসবে তাহলে এটা একটা কিন্তু প্রবলেমও একটা যে তোমার এক্সাক্ট অ্যানসার যেটা আসতেছে কি আসতেছে সেটা তুমি জানো না এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা নেক্সট ক্লাস থেকে শিখবো হচ্ছে কার্নো ম্যাপিং সিস্টেম কিভাবে কার্নো ম্যাপ দিয়ে আমরা সিম্পলিফিকেশন করি আরেকটা মেথডে চলে যাব আমরা বাট আপাতত এই মেথডটা তোমাকে এখন জানতে হবে এখন করতে হবে অ্যানসার এখন যেটা হয় যে এইটা যখন তুমি সলভ করতেছো এটা দেখা গেল যে তুমি এক নিয়মে করতেছো ও আরেক নিয়মে করতেছে এখন যুক্তি যদি দুজনেরই সঠিক থাকে তাহলে হয়তোবা সেটা সলভ হবে কিন্তু অ্যানসার কিন্তু একটাই আছে অ্যানসার আবার দুটো আসবে বাট ওয়ে অফ সিম্পলিফিকেশন এটা ডিফারেন্ট হতে পারে আচ্ছা আমরা একটু দেখি এখানে আসলে কনফিউশনটা কোথায় আসে প্রথমে দেখা যাচ্ছে কি আমাদের একটা ডি মর্গানসের একটা কাজ আছে এখানে ডি মর্গানসে আমরা এটা ভাঙাইতে পারি আর কি তাহলে এটাকে যদি আমরা ভাঙাই এটা আসবে এই রকম ডট আমরা এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি দেন এবার বি বার সি এটা হচ্ছে কি ডি মর্গানস লিখে দিলেও হবে বা তুমি যদি ফর্মুলাটা বা থিওরামসটা যদি উল্লেখ করে দিতে চাও সেটাও হবে আর কি দেন আমাদের কি হতে পারে আবার আমরা ডি মর্গানস দিয়ে জিনিসটাকে ভাঙাইতে পারি তাই না এগেইন তাহলে এটা হবে a বার প্লাস b বার এটা হবে a বার প্লাস c বার প্লাস a বার b বার c স্যার a বার b বারটাকে কেন কাজ করব না a বার b বারটা আপাতত এখন কাজ করার কিছু নাই আর কি করব আমরা এখন কমন দিতে পারি কি কিছু করার নাই তো এখন আপাতত এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমি না ভাঙাইতে পারতেছি a বার b বার c এর মধ্যে তো কোনো কিছু করার নাই এখানে কোনো ফর্মুলা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে না ঠিক আছে দেন আমরা কি করতে পারি এখানেও এখনো বোঝা যাচ্ছে না যে কি করা যেতে পারে আমরা এখন যেটা করতে পারি এখানে আসলে দুটোকে ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে আমরা দুটোকে গুণ করে দিতে পারি তাহলে আমার এখানে কি হচ্ছে a বার ডট a বার প্লাস a বার ডট c বার প্লাস a বার b বার প্লাস b বার c বার প্লাস a বার b বার c দেন আমার যেটা হচ্ছে এখানে
একটা এ বার আসতেছে, এবার সি বার আসতেছে, এবার বি বার আসতেছে, বি বার সি বার আসতেছে, এবার বি বার সি আসতেছে, এরকম আসবে। ঠিক আছে, এইখানে আসার পরে তোমাকে একটু স্মার্টলি চিন্তা করতে হবে, অথবা তোমাকে এমন ভাবে কমন নিতে হবে, এই জায়গাটাই আসলে ভুল হওয়ার বিষয়। বাকি এই জিনিস তোমার ফ্লো অনুযায়ী তুমি আগে যাচ্ছ, এখানে এসেই তোমার একটু বোঝার বিষয় যে কার সাথে কাকে কমন নিলে আসলে আমার জিনিসটা মোর সিম্পলিফাই হবে। আমার টার্গেট হচ্ছে কি সিম্পলিফিকেশন করা, বলেই দিয়েছে যে মোর সিম্পলিফাই করতে হবে। এখন এখানে যদি আমি একটা ইনপুট বার দিতে পারি, হতে পারে এখানে যেমন কি আমি যদি এটা ইমপ্লিমেন্ট করতাম, এ বি তৈরি করতে একটা এন্ড গেট লাগতো, এসি তৈরি করতে একটা এন্ড গেট লাগতো, দেন একটা অর গেট লাগতো, নট গেট লাগতো, এখানে নট গেট লাগতো, এন্ড গেট লাগতো, অনেক কিছু ব্যাপার ছিল। আমি এখন গেট কমাইতে চাইতেছি। তাহলে এখন কার সাথে কার কমন নিলে আমাদের আসলে এখানে ছোট হয়ে আসে, সেই জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। কার সাথে কাকে কমন নিব? এই দুইটা আমরা কমন নিতে পারি। এবার বিবার কমন যদি আমরা নেই, তাহলে যেটা হচ্ছে সি টা বাদ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি এই পুরো টার্মটাই বাদ হয়ে যাবে। বুঝতে পারছো? মানে এইখানে দেখো তোমার ফার্স্টেই অনেক এবার আছে, তোমার দেখে মনে হবে যে আল্লাহ এটা থেকে আগে এটা কমন নিয়ে নি, জিরে আগে কমন নিও না, আগে তুমি বুঝবা যে কোনটা থেকে কোনটা কমন নিলে তোমার সুবিধা হবে। এইখান থেকে তুমি দেখো যে বড়টা থেকে তুমি ছোটটাতে আসতে পারতেছো কিনা। সো এখানেও এবার বিবার আছে, এখানেও এবার বিবার সি আছে, তাইলে এই বিবার সিটা আমি এখানে লিখলাম, তার সাথে এবার বিবার এই দুই থেকে যদি আমি কমন নিই, এখানে কি আসে 1 + c, 1 + c মানে 1, তার মানে আলটিমেটলি দেখো এই টার্মটা পুরোটাই বাদ হয়ে গেছে, অটোমেটিক বাদ হয়ে গেছে। দেন কি করব আমরা, আবার এখন কমন নিই। এখন কমন অপশন দুইটা আছে, এবারের সাথে তুমি এটাকেও কমন নিতে পারো, এটাকেও কমন নিতে পারো, দুইটাকেই কমন নিতে পারো, তাই না? কি করতে হবে? স্যার কমন নিলে দুটো থাকবে স্যার, এটা এবার প্লাস এবার বি এবার যদি তুমি নিলে 1 প্লাস এর বি বার দেখছো, 1 প্লাস এর বি বার নিলে 1 প্লাস বি বার ছিল, এটাও হয় ওটাও হয়, মানে তো দুজনেই ঠিক আছে, বাট সেম অ্যানসার কিন্তু সেমই আছে। কমন নিলে দুটো থাকবে। আচ্ছা, সো তুমি খেয়াল করো যে এটাকেও কমন নিতে পারি, আবার এবারের সাথে এবার বিবারও কমন নিতে পারি। এখন তুমি একটু বুঝো যে কোনটা কমন নিলে তোমার আসলে সুবিধা হবে, সেটা বুঝে কমন নাও আর কি। দেখো এখান থেকে যদি আমি এবার কমন নিই, সি বার বাদ যাবে, শুধু এবার থাকবে। পরে যে আবার এবার কমন নিলে এবার থাকবে, বি বার বাদ হয়ে যাবে। সো এটা করলেও যেটা আসবে এবার সি বার, ঠিক আছে, যদি আমি কমন নেই সেটা করলেও সেমই আসবে। সো যে কোনো একটা কমন নিলেই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের কমন যাচ্ছে কি এবার, তাহলে এই দুটো থেকে যদি এবার কমন নেই কি থাকবে, শুধু এবার থাকবে, প্লাস বি বার সি বার প্লাস এবার বি। অবভিয়াসলি সাইড নোট যেন থাকে, আমি লিখতেছি না বলে তোমরাও লিখো না, এরকম যেন না হয়, সাইড নোট কিন্তু থাকবে। দেন এই দুটো থেকে কমন যাবে কি এবার, তাহলে এবার প্লাস সি বার, বি বার সি বার। সো আলটিমেটলি রেজাল্টটা এবার বি বারে এবার প্লাস বি বার সি বার, এটাই হবে আর কি। এখন যেটা হইছে যে তোমার কাছে তোমার যে রেজাল্ট আসছে সেটা যদি তুমি মনে করো ভেরিফাই করতে চাও, তুমি এটা ট্রুথ টেবিল আর এটা ট্রুথ টেবিল বের করবা, বের করে দেখবা যে দুটো সেম আসছে কিনা। যদি সেম আসে তার মানে তোমার রেজাল্ট বের করাটা ঠিক আছে। তুমি যদি মনে করো কনফিউশন থাকে তোমার যে আমার রেজাল্ট বের করাটা ঠিক আছে কিনা, তাহলে ট্রুথ টেবিল বের করে দেখতে পারো। এইখানে এই যে কোন কোন আছে স্যার, আমি যে এটা সমান একটু আপনাকে না দুটো ভেরিয়েবল দিয়ে ওটা কোনো যুক্তি নেই, ঠিক আছে? এরকম কোনো রেজাল্ট হবে না, এরকম কিছু হবে না, এটা রেজাল্ট 1 হবে, ঠিক আছে? এরকম কিছু হয় না, না এরকম কিছু হবে না। আচ্ছা, সো এটা বোঝা গেছে, ওকে? বাকি আমাদের যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তোমাদের করো,
এছাড়াও আরো কিছু প্রবলেম আমি হয়তো তোমাদের লিখে দিতে পারি, এগুলো তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো আর কি। যেমন স্যার এটা কি স্যার বলে দিতে পারেন যে এটা সমান করে এটা প্রমাণ করতে না 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 এরকম কখনোই থাকবে না। কোশ্চেন শুধু এই যে প্রথমে যতটুকু লিখছিলাম ততটুকুই থাকবে। স্যার এই ক্ষেত্রে 1 প্লাস a যেটা ইজ ইকুয়ালস টু 1 আসছে, এরকম তো আমাদের আবার 3-4টা লাইনে এই টাইপের তাহলে একবার একটা লিখলেই হবে। যে রুলস একবার লিখছো সেটা একবার লিখলেই হবে, সেকেন্ড টাইম আর না লিখলেও হবে। লিখছো এটা বইয়ে আছে আর কি, বইয়ের 4.12। সিমিলার টাইপের কয়েকটা কোশ্চেন লিখে দিচ্ছি, এগুলো হয়তো আমি অ্যাসাইনমেন্টের মতো দিব তোমাদের। 5 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট দিব বলছিলাম যে ওখানেও হয়তো দিব, বাট কিছু আমি লিখে দিচ্ছি, কমন হলে তো কমনই। এবার সি বার প্লাস এবিসি প্লাস এসি বার, সেকেন্ডটা হচ্ছে x বার y বার z আর প্লাস z, তার উপরে বার প্লাস z প্লাস xy প্লাস wz। এটা একটা এরকম অনেকটা হতে পারে a বার b, b বার প্লাস c বার d প্লাস b a প্লাস a বার c d, এই ধরনের। মানে এগুলো বইতে নাই, এটা বইয়ের কোনো একটা এক্সারসাইজ থেকে হয়তো আমি লিখে রাখছিলাম আর কি। তো এগুলো সলভ করা সম্ভব, তোমরা যেভাবে দেখলা আর কি এভাবে করে একটু ট্রাই করে দেখতে পারো। অ্যানসারটা আমি বলে দিই, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে, না যে আমার আসলে হয়েছে কিনা। যদিও পরীক্ষার সময় তার অ্যানসার বলা থাকবে না। এইটার অ্যানসারটা হচ্ছে ইকুয়াল দিয়ে আমি লিখে দিলাম ab প্লাস c বার, এটার অ্যানসার। এটার অ্যানসারটা হয় হচ্ছে x প্লাস y প্লাস z, আর এটার অ্যানসারটা হবে হচ্ছে শুধু b। প্র্যাকটিস করে দেখো আর কি, কপাল ভালো থাকে এগুলো কমনও করে দিতে পারে কাউকে ইনশাআল্লাহ। কপাল ভালো থাকবে। আচ্ছা আমরা পরেরটা দেখি। পরেরটা কি বলছি, সিম্পলিফাই দ্য ফলোইং সার্কিট ডায়াগ্রাম ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা টেকনিক। এই সার্কিটটাকে তোমাকে ছোট সার্কিট বানাইতে হবে, এটা বলছি। সো এটা সলভটা কিভাবে হবে, অবভিয়াসলি আগে তোমাকে এটা আউটপুট এক্সপ্রেশনটা বের করে নিতে হবে, দেন ওটাকে এভাবে সলভ করতে হবে, তারপরে তুমি পাবা আর কি। করো, নিজেরা করো, না আমি করে দেব। শেষ। তারপরে এটা সার্কিট ডায়াগ্রাম a প্লাস c দিয়ে সার্কিট ডায়াগ্রাম এই বোর্ডে দেখতে পাচ্ছ না? এখন তো তোমার ভিডিও নাই হয়ে গেছে। আর আমার হোয়াইট বোর্ড অন্য কোনো কোশ্চেন স্যার একটা লাইন স্যার পুরো ঠিক ছিল। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ আমাদের এখানে যথেষ্ট অনেকবার করে বলা হয়েছে যে ইলেকট্রিশিয়ান ও আসলে চিন্তা ভাবনা করে লাইটগুলো লাগায়, ওর মনে হলে যে জায়গায় মনে হলে সেখানে লাগাই দিবে। মানে কোন জায়গায় লাগাইলে আসলে আলোটা ভালো পাবে, তোমার লাইটটা কিন্তু আসলে লাগানো দরকার ছিল এই জায়গায়। উপরে লাগাইলে হয়তো তোমার চোখে রিফ্লেক্ট করবে, কিন্তু তোমার এই বোর্ডটা তুমি পুরোপুরি দেখতে পাইতে, অথবা ওর লাইটটা যদি এইখানে লাগিয়ে দেবে
আচ্ছা, সো স্বাভাবিকভাবে এইটার কথা আমরা বলছিলাম, আমরা ল্যাব ক্লাসে হোক থিওরি ক্লাসে হোক এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আগে অবশ্যই প্রত্যেকটা গেটের যে আউটপুট আসে সেই আউটপুটগুলো আমরা লিখে নিব আর কি। যেমন এইটা মানে হচ্ছে আমাদের এ, তাহলে এ আর এইটা আসতেছে হচ্ছে কি বি থেকে, তার মানে এটা হবে এ বি, তাই না? ঠিক আছে, শোয়েব কি নিরূপণ হচ্ছে কেন? ঠিক আছে না? বি আর সি এর মধ্যখানে তারপরে হচ্ছে এখানে হচ্ছে এ আর এখান থেকে যাচ্ছে হচ্ছে বি প্লাস সি, তাহলে এ ইনটু বি প্লাস সি। এখানে কি পাচ্ছি আমরা? বি প্লাস সি আসছে আর সি এখানে আসছে বি 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 প্লাস সি, এই যে বি থেকে আসছে। স্যার ওই বাট গোল করে দিয়েছেন স্যার সেজন্য হ্যাঁ, এটা এই নোড থেকে আসতেছে দেখে আমরা বলতেছি আমরা সেই নোট এটা একটা নোড। দেন সবগুলো আসলে অ্যাড হচ্ছে এ বি প্লাস এ বি প্লাস সি প্লাস বি বি প্লাস সি। দেন এটাকে এখন আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করার পরে তুমি যে সার্কিট ডায়াগ্রামটা পাবা সেটাই কি আসছে। ওইটা কি স্যার এটা আবার সিম্পলিফাই করব যে কমন নিয়ে স্যার স্যার বাকিটা কি বি থেকে হ্যাঁ, এই যে বি থেকে একটা লাইন গেছে, অর থেকে এখান থেকে একটা লাইন গেছে, ঠিক আছে? তাহলে মোটামুটি সিম্পলিফিকেশন সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। সিম্পলিফিকেশন, বুলিয়ান অলজেব্রা যেসব সিম্পলিফিকেশন আছে সেগুলো নিয়ে আমাদের আইডিয়া হয়ে গেছে, কোনো সমস্যা নাই নাকি। আগামীকালের ক্লাসে আমরা ল্যাব ক্লাসে আসলে যে ইউনিভার্সাল গেটকে কিভাবে ডিজাইন করে সেই জিনিসটা দেখবো আর কি। সেটা এখন আমি আর থিওরি ক্লাসে দেখালাম না। আচ্ছা, আজকে আমরা যে টপিকটাতে মুভ করব সেটার নাম হচ্ছে গিয়ে বুলিয়ান এক্সপ্রেশন। আর এটা অ্যানসারটা কি আসে দেখি। ও, এটা দেখেনি এখনো। এটার অ্যানসারটা আসবে তোমার b প্লাস ac, b প্লাস ac আসবে আর কি, সিম্পলিফাই করার পরে। আমরা এই টপিক নিয়ে আজকে দেখবো আর কি, স্ট্যান্ডার্ড এন্ড ক্যানোনিক্যাল ফর্মস। এই যে আমরা একটু আগেও যেমন কিছু এক্সপ্রেশন লিখলাম, আমি সিম্পলিফাই করার জন্য তোমাদের আন্দাজে কিছু এক্সপ্রেশন লিখে দিচ্ছি। সেই এক্সপ্রেশন গুলো আসলে কোনো স্ট্যান্ডার্ড বা কোনো ফর্মুলা মেইনটেইন করে আমি আসলে লিখতেছি কিনা, এরকম কোনো ফর্মুলা আছে কিনা লেখার, যে আমি সার্কিট ডায়াগ্রাম ছাড়া আমি কোনো একটা এক্সপ্রেশন লিখবো। নরমালি যেটা হচ্ছে যে সার্কিট ডায়াগ্রাম থেকেও এক্সপ্রেশনটা তৈরি হচ্ছে, আবার এই এক্সপ্রেশনটা কিন্তু একটা সার্কিট ডায়াগ্রামেরই এক্সপ্রেশন আর কি। বিষয়টা হচ্ছে কি এরকম, তো আমি যে এক্সপ্রেশনটা লিখতেছি আসলে এটার কোনো আসলে রুলস আছে কিনা বা কোনো পলিসি আছে কিনা, কিভাবে আমি জিনিসটা লিখতেছি আর কি, সেই জিনিসটাই আমরা আজকে দেখবো আজকে। তো এখানে আসলে আমাদের দুইটা ফরম্যাটে আমরা আমাদের ইকুয়েশনটাকে লিখতে পারি, একটাকে বলে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট আর একটাকে বলি ক্যানোনিক্যাল ফরম্যাট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্ম আর ক্যানোনিক্যাল ফর্ম। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে ফার্স্ট আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা দেখব। স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে দুইটা পার্ট আছে, একটাকে বলি হচ্ছে কি আমরা সাম অফ প্রোডাক্ট, নাম শুনছো মনে হয় তোমরা, সব। একটাকে আমরা বলি সাম অফ প্রোডাক্ট, সব। আরেকটাকে আমরা বলি হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম, যেটাকে আমরা বলি হচ্ছে কি পস। দুই ধরনের পার্ট আছে আর কি স্ট্যান্ডার্ডের মধ্যেই আর কি। সো এটা কি জিনিস আবারও বলি, আমরা যে বুলিয়ান এক্সপ্রেশনগুলো লিখতেছি সেই এক্সপ্রেশনগুলোকে এক্সপ্রেস করার জন্য দুইটা বা তিনটা আসলে ফরম্যাট আছে, ফর্মুলা বা ফরম্যাট আছে। তার মধ্যে একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফরম্যাট আর একটাকে আমরা বলি ক্যানোনিক্যাল ফরম্যাট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফরম্যাটের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটাকে আমরা বলি সাম অফ প্রোডাক্ট ফরম্যাট আর একটাকে বলি প্রোডাক্ট অফ সাম ফরম্যাট। ওকে, তাহলে এখন কোনটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে বা কোনটা দ্বারা আমরা কিভাবে এক্সপ্রেশনটা লিখি সেটা দেখি।
এখানে যেটা বোঝায় সাম অফ প্রোডাক্ট, এটা দ্বারা যেটা বোঝাচ্ছে আমরা ফার্স্টে সেটাতে আসি। এখানে যেটা হয় যে প্রথমে হবে তোমার এন্ড এর অপারেশন ওয়াইজ আমরা মুভ করি। আবারও বলতেছি, যেহেতু এক্সপ্রেশন লিখতেছি কি সার্কিট থেকে অথবা এক্সপ্রেশন থেকে সার্কিটে যাচ্ছে, তার মানে সার্কিটের অপারেশনের সাথে এটার একটা সম্পর্ক আছে। যদি কোনো এক্সপ্রেশনে আগে এন্ড অপারেশন তারপরে অর এর অপারেশনকে আমরা এক্সপ্রেস করি, সেটাকে আমরা বলি হচ্ছে কি সব এক্সপ্রেশন। আগে এন্ড তারপরে অর, ফার্স্টে এন্ড এর অপারেশন হবে তারপরে অর এর অপারেশন হবে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সাম অফ প্রোডাক্ট। ফর এক্সাম্পল, আমি যদি এরকম কোন একটা এক্সপ্রেশন লিখি ab প্লাস এবার b বার c প্লাস bc, এরকম যদি কোন একটা এক্সপ্রেশন লিখি, সেই এক্সপ্রেশনটা হবে হচ্ছে কি আমাদের সাম অফ প্রোডাক্ট, মানে সপের এক্সপ্রেশন। কিভাবে বুঝলাম? এন্ড এর অপারেশন। দেখো আগে তোমার কিন্তু ab বানাইতে হবে, bc বানাইতে হবে, এবার b বার c বানাইতে হবে, তারপরে রেজাল্টগুলোকে অর করতে হবে। তার মানে অপারেশন দিক থেকে কোন অপারেশনটা আগে করতেছি? এন্ড এর অপারেশন আগে করতেছি, তারপরে অর এর অপারেশন করতেছি। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি সাম অফ প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, এরকমভাবে করে আমরা যতগুলো এক্সপ্রেশনে লিখি, যদি কোনো কারণে এখানে a এর সাথে b নাও থাকতো, তাহলে মানে এইটা যেটা হইতো যে আগে কিন্তু তোমার এন্ড এর অপারেশনই করতে হবে, রেজাল্টটা লাগবে, রেজাল্ট থেকে তারপরে তোমার হচ্ছে কি অর্ডার অপারেশনে যেতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, সো এরকম যদি হয় তাহলেও কিন্তু সেটা আমাদের স্টপের এক্সপ্রেশন হবে, এরকম হইতে পারে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? স্টপের সাথে আরেকটা ফরম্যাট আসলে রেডি করা যায়, সেই ফরম্যাটের নামটা কি পরে বলতেছি, বাট গ্যাপটা কোথায় সেটা আগে দেখো। এই ধরনের এক্সপ্রেশন যখন আমরা ইমপ্লিমেন্টেশনে যাব গেট দিয়ে, দেখো আমার 2 ইনপুট বিশিষ্ট গেটও লাগতেছে, 3 ইনপুট বিশিষ্ট গেটও লাগতেছে, বাট দুটোই এন্ড এর অপারেশন। এখন আমরা যদি সেটা না করে, আমরা যদি এমন ভাবে করতাম যে হয় সেটাকে 2 ইনপুট বিশিষ্ট সবগুলো এন্ড গেট হোক অথবা 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট হোক, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কারণ আইসি যদি চুজ করি, আমার এখানে 2 ইনপুটের এন্ড গেটের আইসিও লাগবে, 3 ইনপুটের এন্ড গেটের আইসিও লাগবে, এবং 2 ইনপুটের যে এন্ড গেটের আইসিটা নিলাম সেখানে আমার দুইটা মাত্র এন্ড গেট ইউজ হবে, বাকি দুটো এন্ড গেট কিন্তু আমার নষ্ট হচ্ছে, মানে ওখানে কিন্তু আমাদের ইউজ হচ্ছে না। আবার একটা আলাদা আইসি নিয়ে আসতে হইতেছে যেখানে আমাদের 3 ইনপুটের হয়তো বা একটা ইউজ হচ্ছে, আবার বাকি একটা বা দুইটা ইউজ হচ্ছে না, তাহলে কাইন্ড অফ কিছুটা ওয়েস্টেজ হচ্ছে। এখন কাইন্ড অফ যদি আমি চিন্তা করতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমি এইটাকে হয় 3 ইনপুট অথবা 2 ইনপুট দিয়ে শুধুমাত্র ইমপ্লিমেন্ট করব, তাহলে কিন্তু আমার অনেক কিছু কস্ট আসলে বেঁচে যাবে। ঠিক আছে, অপটিমাইজ হবে জিনিসটা, কস্টিংটাও কমবে, অপটিমাইজও হবে জিনিসটা। কারণ একটা আইসির মধ্যে আমি জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতেছি, তাহলে আমাদের এখানে ঝামেলাটা কম হচ্ছে, অনেকগুলো আইসি দিয়ে আমার ইমপ্লিমেন্ট করার দরকার হচ্ছে না আর কি। তাহলে সেরকম কোনো কিছু আমরা এখানে চিন্তা করতে পারি কিনা? হ্যাঁ, আমরা চাইলে সেরকম কিছু এখানে চিন্তা করতে পারি আর কি। আমরা চিন্তা করতে পারি যে হ্যাঁ, এখানে আমরা কম না বেশি ইনপুটের যেটা সবগুলো আসলে সেটাতে নিয়ে যাব। যেমন এখানে 3 ইনপুট এন্ড গেটটা বড় 2 ইনপুটের থেকে আর কি, তাহলে প্রত্যেকটা অপারেশনকে আলাদা আলাদা ভাবে আমি 3 ইনপুটে নিয়ে যেতে পারি কিনা। যেমন এটাকে আমি 3 ইনপুট দ্বারা রিপ্রেজেন্ট করব, এটাকেও 3 ইনপুট দ্বারা রিপ্রেজেন্ট করব, এটা আসলে পসিবল কিনা? হ্যাঁ পসিবল। কিভাবে জিনিসটাকে পসিবল করতে পারি? দেখো ab এর সাথে আমরা চিন্তা করতে পারি এখানে একটা 1 আছে, ab.1 আছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা ইনপুটের হিসাবে চিন্তা করি যে কোন ইনপুটটা এখানে আসলে মিসিং, শুধুমাত্র এই অপারেশনের ক্ষেত্রে c, তাহলে c টাকে আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি c প্লাস c বার এইভাবে। কারণ c প্লাস c বার আমি জানি বুলিয়ানের ফর্মুলা অনুযায়ী সেটা মানে হচ্ছে কি 1। ঠিক আছে, এগেইন এখানে আমার কোনো মিসিং নেই, সো আমি এটাকে নিয়ে আসলাম না। এখানে আমাদের মিসিং আছে ইনপুট a, তাহলে এটাকে আমরা এইভাবে ইন্ট্রোডিউস করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখন যদি আমরা এটাকে ভাঙাই, দেখো a b c একটা হবে, a b c বার একটা হবে, এবার b বার c হবে, a b c একটা হবে, এবার b c হবে একটা। দেখো এখন দেখো প্রত্যেকটা এন্ড অপারেশন আসলে 3 ইনপুট বিশিষ্ট হয়েছে, তার মানে তুমি এখানে 3 ইনপুট বিশিষ্ট এন্ড গেট শুধু পিক করলেই হচ্ছে। শুধুমাত্র 3 ইনপুট মাত্র নিচ্ছি আমরা কিন্তু 2 ইনপুটের ঝামেলায় যাই না, মানে এক ধরনের ঝামেলায় আছে। একটা আইসি দিয়ে হবে অথবা সেম টাইপেরই দুইটা আইসি লাগবে,
এরকম কিছু আর কি। আবার এখানে খেয়াল করো এবিসি আছে দুইটা, তাই না? তাহলে এবিসি কে আমরা একটা থেকে দুইটা থেকে একটাতে নিয়ে আসতে পারি, ঠিক আছে? কারণ কি a plus a equals to a, এই ফর্মুলা অনুযায়ী abc plus abc equals to abc হবে। তাহলে দেখো প্রত্যেকটা এন্ড অপারেশন এখন 3 ইনপুট করে আমরা আসলে রিপ্রেজেন্ট করতেছি। এই ইকুয়েশনটাকে আমরা বলি হচ্ছে কি স্ট্যান্ডার্ড সলভ। এটার আরেকটা হচ্ছে কি সাম অফ মিন টার্ম, অথবা আরেকটা নাম হচ্ছে কি শুধু মিন টার্ম। আসলে যদি একটা ইনপুট থাকে দুই বা বি থাকে তাহলে দুইটা নিয়ে আসতে হবে, বি এবং সি দুটাকে নিয়ে আসতে হবে, বি প্লাস বি বার ইনটু সি প্লাস সি বার। সো এটাকে আসলে মিন টার্ম দিয়ে আমরা আসলে বেশি পরিচিত। এই মিন টার্মের এইটাকে আমরা বলি হচ্ছে কি ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। প্রথমে যেটা লিখছি, যখন আমি এইভাবে করে এটাকে স্ট্যান্ডার্ড সফের মধ্যে নিয়ে আসলাম, সেটাকে আমরা বলি মিন টার্ম, এবং এই মিন টার্মটাই আসলে ক্যানোনিক্যাল ফর্মের একটা ভাগ। স্যার ওটা তো স্যার স্ট্যান্ডার্ড না, যে প্রথম লিখছি না, এটা স্ট্যান্ডার্ড না, এটা নরমাল শুধুমাত্র সফট ফর্ম। বুঝতে পারলাম কিনা? এই কনসেপ্ট বুঝতে পারলে সামনে আরো অনেক কিছু বুঝতে পারবা, এই কনসেপ্ট বুঝতে না পারলে সামনে স্ট্যান্ডার্ড ম্যাপও বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, না টু ইনপুটের মধ্যে আমরা যেতে পারবো না, কারণ এখান থেকে আসলে লেস করা পসিবল না। মানে হাইয়েস্ট পজিশনে আমরা যেতে পারবো, কিন্তু পিছনের দিকে আসতে পারবো না, কারণ এবার বিবার সিটাকে আসলে দুই ইনপুট দ্বারা রিপ্রেজেন্ট করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ করা যাবে, দুই ইনপুট করতে হবে, সেখানে একটা ইনপুট আসলে কমনলি দুইবার ইউজ করতে হবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে কি আমাদের সব। ঠিক তেমনি ভাবে কসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা একটু দেখি আজকে। নামটা কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষার সময় তোমাকে হয়তোবা বলবো যে একটা ইকুয়েশন দিয়ে যে সাম অফ মিড টার্ম অথবা মিড টার্মে তুমি এক্সপ্রেস করো, সেটা দিয়ে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা তখনই মিড টার্ম হবে যখন এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ওয়েতে থাকবে। স্ট্যান্ডার্ড ভাবে বোঝা যাচ্ছে, দেখো প্রত্যেকটা ইনপুট সেম এন্ড গেট দ্বারা আমি রিপ্রেজেন্ট করতেছি। সব মানে আমার প্রথম অপারেশন এন্ড হবে এবং তারপরে অর হবে, এবং এন্ড অপারেশনের গুলার ইনপুট সংখ্যা সেম হতে হবে, তাহলে সেটা আমাদের স্ট্যান্ডার্ড সব অথবা মিড টার্ম হবে। তার মানে এর যেটা ছিল ওটা ছিল শুধুমাত্র সব, আর অ্যানসার যেটা পাইছি ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড সব। এটা শুধু সব, আর এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড সব, যেটার আরেকটা নামই হচ্ছে মিড টার্ম, যেটার আরেকটা নামই হচ্ছে সাম অফ মিড টার্ম। সেম নামগুলো একই, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটাও খুবই ইম্পর্টেন্ট। রিপ্রেজেন্টেশনের সময়, এই ইকুয়েশন রিপ্রেজেন্টেশনের সময় 0 এবং 1 গুলোকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? যদি a একটা ইনপুট হয়ে থাকে, a বার মানে হচ্ছে 0 আর a মানে হচ্ছে 1, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন যদি আমি এখন বলি a b c মানে 1 1 1, a b c বার মানে 1 1 0। সো এখন আমরা যে বাইনারি বিটের সাথে জিনিসটাকে মেলানোর চেষ্টা করতেছি, কারণ ইনপুট হিসেবে কিন্তু আমার এগুলাই আসবে 1 0 1 এগুলাই আসবে। সো এগুলোকে যখন আমি ইকুয়েশন আকারে নিয়ে আসব, তখন আসলে দেখতে জিনিসটা কেমন হবে সেটা আসলে মেলানোর চেষ্টা করতেছি। c plus c বার সমস্যা লিখতে দিয়ে দাও। এটা প্রথমে হ্যাঁ এটা তাহলে এটা c বারটা 0 হবে আর c টা 1 হবে। হ্যাঁ, যদি এটা আমরা সব মানে মিড টার্ম দিয়ে করি আর কি, আমি কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র স্ট্যান্ডার্ড সফের ক্ষেত্রে, শুধুমাত্র স্ট্যান্ডার্ড সফের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। ওকে, তার মানে a বার ইকুয়ালস টু 0 হবে, a ইকুয়ালস টু 1 হবে। ওকে, আচ্ছা, এটা দিয়ে আমরা আসলে ট্রুথ টেবিলও তৈরি করতে পারবো। এই ইকুয়েশন দিয়ে আমরা ট্রুথ টেবিল তৈরি করতে পারবো। যখন আমরা ট্রুথ টেবিল তৈরি করব, তখন আমরা মিন টার্মের জন্য আউটপুট ভ্যালু ধরবো 1। ইম্পর্টেন্ট জিনিস, আউটপুট হবে 1 অলওয়েজ, আউটপুট ভ্যালুটা হবে 1 স্ট্যান্ডার্ড সফের জন্য আর কি। সেটা কিভাবে, সেটা আমরা একটা ট্রুথ টেবিল দিয়ে एग्जांपल দিয়ে দেখিয়ে দেব, একটু পরে দেখাচ্ছি। বাট তুমি মনে রাখো যে স্ট্যান্ডার্ড সফের জন্য বা মিন টার্মের জন্য আউটপুট ভ্যালু হবে সব সময় 1।
0 কখনোই হবে না, আউটপুট ভ্যালু হবে 1। আচ্ছা এখন আসি আমরা পসের ক্ষেত্রে। পসটা আসলে কাইন্ড অফ তোমার সপের উল্টাটাকে আমরা আসলে পস বলে থাকি। সব যদি বুঝে থাকো তার উল্টা ভাষণটাকে আমরা আসলে পস বলে থাকি। পসের ক্ষেত্রে আগে তাহলে কি হবে? যোগ। তার মানে অর এর অপারেশন আগে হবে, তারপরে হবে এন্ড এর অপারেশন। তাহলে একটা एग्जांपल যদি আমরা দেই, a প্লাস b এবার প্লাস b বার প্লাস c b প্লাস c, এরকম এরকম যদি কিছু থাকে, তার মানে obviously বোঝা যাচ্ছে a প্লাস b তৈরি করতে হবে আগে, সেটা রেজাল্টের সাথে এটাকে এন্ড করতে হবে, এটা রেজাল্টের সাথে এটা এন্ড করতে হবে। তার মানে আগে অর এর অপারেশন করতে হবে। অর এর অপারেশন না করলে কখনোই আমরা আসলে এটা কমপ্লিট করতে পারবো না, এন্ড এর অপারেশনে যেতে পারবো না। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি প্রোডাক্ট অফ সাম। আচ্ছা এটাকে এখন যদি এই যে এরকম যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে চাই তাহলে কি করি? এটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট জিনিসটা করাটা আর কি সরাসরি। তারপর আমরা করব a প্লাস b, এখানে প্লাস দিয়ে আমি একটা 0 লিখতে পারি, তাই না? তাহলে এটা অরিজিনাল জিনিসই থাকতেছে। খেয়াল করো আমরা এখানে যেটা করছি, এখানে কিন্তু মূল ইকুয়েশনের কোনো চেঞ্জ করিনি। তুমি চাইলেই কিন্তু এখন এখান থেকে সিম্পলিফাই করে এখানে যেতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা প্লাস 0 লিখতে পারি, ঠিক না? আচ্ছা 0 এর পরিবর্তে এখানে আবার লেখা যায় c.c বার, কারণ কি a ডট a বার মানে 0, সেই অর্থে c কেন আসলো? কারণ c টা এখানে অ্যাজ ইনপুট হিসেবে মিসিং, এই কারণে c টাকে আমরা এখানে ইনক্লুড করলাম। সো এতটুকু আগে এখানে আমরা a ডট a বার প্লাস সি বার দেওয়া ছিল না, আমাদের এই যে এখান থেকে যেটা দেখলাম সি বার ছিল 0, তাহলে সি বার ছিল 0 বলা যায় না, ওই জন্য তো বললাম এই কথাটুকু শুধু ওর জন্য প্রযোজ্য, এর জন্য প্রযোজ্য না, এর জন্য আমার কথা ডিফারেন্ট। এই কথাটুকু শুধুমাত্র স্ট্যান্ডার্ড সফটওয়্যার জন্য প্রযোজ্য। আচ্ছা দেন এখানে এসে আমরা কি করব? এখানে এসে বেসিক্যালি আমরা আসলে ওইটা রুল নাম্বার সম্ভবত 11 11 নাম্বার একটা রুলস ছিল না, a প্লাস b এবার b, a প্লাস এবার b ইকুয়ালস টু a প্লাস b, ওই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এইটুকুকে ধরে নাও মনে করো a বা x, মনে করো x, এটা মনে করো x বার আর এটা হচ্ছে কি y। তাহলে x প্লাস x বার y কি হবে? x প্লাস y না? কোনটা? মানে সরি উল্টা লিখে ফেলছি, x বার y এরকম আর না না, তাহলে আমি ভুল বলছি, এই ফর্মুলাটা না, পরের ফর্মুলাটা কি? হ্যাঁ এইটা সরি এইটা হবে। সো a plus b into a plus c equals to a plus bc, ঠিক আছে? এটার মতো করে আমি এখন এটাকে সাজানোর চেষ্টা করব। তো মনে করো এই প্রথমের এই অংশটুকুকে ধরলাম আমরা a, এটাকে ধরলাম b আর এটাকে ধরলাম c, এটা তো এখন ধরা সম্ভব। তাহলে এখানে রুল এটা আসতেছে কি a plus b, a plus b, তাহলে a plus b যদি আমরা এখান থেকে নেই তাহলে কি আসতেছে? a plus b plus c একটা আসতেছে, ঠিক আছে? আরেকটা কি আসবে? a plus b plus c বার একটা আসবে। এরকম ভাবে আমরা জিনিসটাকে ভাঙাবো এই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে? বুঝতে পারতেছি? হ্যাঁ কি এখন তো সবাই আজকে দেখি বুঝতেছে, মানে তারপরে ক্লাস শেষ করার জন্য তোমার বুঝে যাচ্ছে সবার বেশি সক্রিয় আছে, অথবা সবাই অ্যাক্টিভ আছে। র্যান্ডমলি ধরবো, এটা একটা ভালো না, খারাপ না। তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো? তা আমি বুঝতে পারি তুমি কি? আচ্ছা অবশ্যই আবার বোঝাচ্ছি। তুমি মনে করো যে যে ফর্মুলাটা আমরা লিখছি a plus b into a plus c equals to a plus bc, এটা ছিল আমাদের ফর্মুলা। তো ফর্মুলার এই পার্টের সাথে এই পার্টটাকে আমি আসলে মিলানোর চেষ্টা করছি। আমি ধরছি a মানে হচ্ছে a plus b, b মানে হচ্ছে c আর c মানে হচ্ছে c বার, সেই অনুযায়ী আমি এখানে ফর্মুলাটা আবার লিখছি।
তাহলে এইটুক কি হবে, এখানে এটা হবে a প্লাস b প্লাস c একটা হবে, আর একটা হবে a বার প্লাস b প্লাস c একটা হবে। এগেইন a প্লাস b প্লাস c এখানে কমন আছে, এইজন্য এটাকে আমরা মুছে ফেলতে পারি, কারণ a ডট a মানে হচ্ছে a প্লাস b প্লাস c। আবার বোঝা নাই এইটা এটাকে ভাঙানো বোঝা নাই। এগেইন ওই সূত্র অনুযায়ী ভাঙাও তোমরা না, এইটুকুকে এখন ধরে নিবা a, এটাকে ধরবা b আর এটাকে c, a প্লাস bc অনুযায়ী ভাঙা হয়। তাহলে b প্লাস c প্লাস a একটা হবে, b প্লাস c প্লাস a বার একটা হবে। ফর্মুলা অনুযায়ী ভাঙাইতে হবে। এই যে প্যাচেলটা জিনিস কিন্তু আসতেছে আস্তে আস্তে, আর অনেক দিন শেষ। সোশ্যোলজি ভালো ছিল না? আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যান্ডার্ড কস, অথবা এটার আরেকটা নাম হচ্ছে গিয়া প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, এই তো জানো তো, অথবা এটাকে শুধু ম্যাক্স টার্মও বলে আর কি। ঠিক আছে, তার মানে মিন টার্ম ম্যাক্স টার্ম, মিন টার্ম ম্যাক্স টার্ম। এই মিন টার্ম ম্যাক্স টার্ম দুটো হচ্ছে গিয়া ক্যানোনিক্যাল ফর্মের নাম। উপরে যে ক্যানোনিক্যাল ফর্ম বললাম, এই ক্যানোনিক্যাল ফর্ম বলতে এই মিন টার্ম ম্যাক্স টার্ম বোঝায় আর কি। তার মানে স্ট্যান্ডার্ড সব আর স্ট্যান্ডার্ড কস দুটো হচ্ছে কি আমাদের ক্যানোনিক্যাল ফর্ম আর কি। আর স্ট্যান্ডার্ডাইজেশন করা ছাড়া যে ফর্মেট দুটো আছে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফর্ম। তার স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে ওই নিয়মটা নাই। হ্যাঁ, এখন এটা আসছে। আচ্ছা, এখন তাইলে তোমার কসের ক্ষেত্রে যদি 0 আর 1 কে রিপ্রেজেন্ট করতে চাই, ওইটা হয়ে যাবে এটার উল্টা, a বার মানে হবে 1 আর a হবে হচ্ছে কি 0। ঠিক আছে, আউটপুট হবে, আর আউটপুট গুলো হবে 0। 0 গুলোকে আমি আউটপুট হিসেবে কাউন্ট করব। তো এখানের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন আছে এবং এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, শুধু এটা মিড টার্মের সিলেবাস না, এই জিনিস আমার ফাইনালের লাস্ট ক্লাসের আগেও লাগবে। ঠিক আছে, 20 নাম্বার ক্লাসে যাও এই জিনিসই দেখাবো। তো তুমি এটা যদি এখন থেকে না বুঝো, পুরো সেমিস্টারে তোমার মনে রাখতে হবে। এটা তো আমরা জানি যে এইবার কিন্তু আমরা যদি এইবার এটা ওইটা ক্ষেত্রে কোনটাই উল্টা হয়ে যাবে, এবারে কষ্ট হয়ে যাবে, মানে আর কিছু থাকলে হয়ে যাবে 1 যোগবার বিয়োগ হবে 1 হয়ে যাবে 1। তার মানে এটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করো a + b + c, এটা মানে হয়ে যাবে 0 0 0। সো abc মানে এখানে লিখছি 1 1 1, কিন্তু এখানে a + b + c মানে হচ্ছে 0 উল্টা হবে আর কি। মেন টার্ম আর ম্যাক্স টার্ম একটা আরেকটার ভাইস ভার্সা, মানে ডট আছে মাঝখানে, কমপ্লিমেন্ট আর কি। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিম্বলিক আকারে জিনিসটাকে প্রকাশ করা যায়। এই ইকুয়েশনকে সিম্বল দ্বারা আমরা প্রকাশ করব। সেইটার জন্য এইখানে আমরা এই সিম্বল ইউজ করব, সামেশনের যে সাইন আছে। মিড টার্মের জন্য সামেশন সাইন ইউজ করব, ম্যাক্স টার্মের জন্য এটাকে পাই না, এটাকে বলে প্রোডাক্ট সাইন, নট পাই, প্রোডাক্ট সাইন। মনে রাখতে পারো পাই, বাট এটা প্রোডাক্ট সাইন আর কি। এটা প্রোডাক্ট সাইন আর এটা হচ্ছে কি সামেশন। মানে এটাকে যদি আমরা সিম্বলিক আকারে প্রকাশ করি, সিম্বল দ্বারা আকারে প্রকাশ করি, মানে কিভাবে দেখাচ্ছে এই জিনিসটা, এইটুকু বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আচ্ছা। এখন তোমাকে আমি বলে দিলাম যে ড্র এ ট্রুথ টেবিল using the following expression.
এখন f equals to আমি তোমাকে দিয়ে দিলাম এই যে 0 1 4 7 এরকম। এই যে এখন দেখো সিম্বল চলে আসছে। স্যার এই পাশে এটা কি বলছিলেন? প্রোডাক্ট সাইন, প্রোডাক্ট। ওকে, সো তোমাকে এখানে ট্রুথ টেবিল রেডি করতে বলছে। ট্রুথ টেবিল রেডি করতে হবে। ইকুয়েশন দিয়ে দিছে এইরকম। সো প্রথমে তোমাকে আগে বুঝতে হবে এটা কি ধরনের ইকুয়েশন, সলভ না ফলস। ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে এটা ফলস। ফলসের মধ্যে যেটা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে যেটাকে আমরা মিডটার্ম সরি সলভ হবে আর কি। সো সলভের মধ্যে সেটা হবে গিয়া স্ট্যান্ডার্ড সলভ আর কি। সো স্ট্যান্ডার্ড সলভ যেটাকে আমরা বলি মিডটার্ম, সো এটা হবে কি আসলে মিডটার্ম। তো মিন টার্ম মানে কি ছিল, যে যতগুলা আমার ইনপুট ছিল প্রত্যেকটা ইনপুটেরই সেম এন্ড গেট সংখ্যা ছিল আর কি। তাহলে এখানে কতগুলা ইনপুট আছে সেটা আমরা বুঝবো কিভাবে, কতগুলা ইনপুট আছে সেটা না দেখলে তো আমি এক্সপ্রেশনটা আগে লিখতে পারবো না, না লিখলে তো আমি ট্রুথ টেবিল রেডি করতে পারবো না। দেখো লাস্ট নাম্বার খেয়াল করব অথবা সর্বোচ্চ নাম্বারটা খেয়াল করব। এখানে এখানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 7। 7 কে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগে? তিনটা বিট লাগে। তার মানে এখানে ইনপুট সংখ্যা হচ্ছে 3টা। সেভাবে তোমাকে বের করে নিতে হবে, ঠিক আছে? এখানে যে নাম্বারগুলো লিখবো সেই নাম্বারগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার কোনটা এবং সেই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে তোমার কয়টা বিটের প্রয়োজন হয় সেটাই হবে হচ্ছে কি আমাদের ইনপুট সংখ্যা। ওকে, তাহলে এখানে আমাদের 3টা ইনপুট হবে এবং সেটা আমাদের মিন টার্ম হবে আর কি। মিন টার্ম মানে আগে আমার এন্ড এর অপারেশন করতে হবে, তারপরে অর এর অপারেশন হবে। তাহলে এখানে আমি যদি ধরে নেই এখানে আমার ইনপুটের কোনো নাম ধরা নাই, আমি আমার ইচ্ছা মতো ধরে নিতে পারি। তো আমি ধরে নিলাম এবিসি। এবং পরীক্ষার সময় যেটা মানে মানে একটু মিস্টেক হয়, মিস্টেকটা হচ্ছে আমি ক্লাসে খালি এবিসি এর एग्जांपल করাই, এবিসি এবিসি এবিসি। পরীক্ষার সময় আমি এখানে আসলে ভুলে লিখে দিলাম এরকম এম এন ও। তোমার মাথায় আর এটা থাকে না আর কি, তুমি ওই এবিসি দিয়ে লিখে দাও আর কি। হ্যাঁ ওই তো হ্যাঁ 0 ঠিক আছে না? আচ্ছা, সো এখানে ইনপুট নাম্বারটা আসলে খেয়াল করবা, ঠিক আছে? না 0 দেব না, কিছু মার্ক পাবা। আচ্ছা, তাহলে মানে 0 মানে এইখানে যে নাম্বারগুলো দেওয়া আছে obviously বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে আমার ডেসিমাল নাম্বার। সো 3 বিটের এগুলা করসপন্ডিং যে বাইনারি নাম্বারগুলো ছিল সেগুলো অনুযায়ী আমার এখানে ইকুয়েশনটা লিখতে হবে। যেমন 0 মানে হচ্ছে কি 000, তার মানে আমি এটাকে লিখতে পারি m বার n বার o বার। কিভাবে লিখলাম? আমরা যে একটু আগে বলে দিয়েছিলাম বার মানে হবে 0, সেই অর্থে আমি এখানে জিনিসটাকে লিখছি। প্লাস 1 মানে হচ্ছে 001, তাহলে হবে m বার n বার o প্লাস 4 মানে হচ্ছে কি আমাদের 100, তার মানে হবে m n বার o বার। 7 মানে হচ্ছে 111 m n o। সো এটা হবে এক্সপ্রেশন। তার মানে একটু আগে যে এক্সপ্রেশনটা লিখছি সেই এক্সপ্রেশনটাকে কিন্তু এইভাবেও রিপ্রেজেন্ট করা পসিবল। দুইটা ওয়েতেই পরীক্ষায় থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। তুমি এটা কনভার্সনটা বুঝতেছো কিনা সেটা আগে বোঝার চেষ্টা করো। প্রথম বিষয় হচ্ছে তুমি আগে খেয়াল করবা এখানে কোন সিম্বল দেওয়া আছে, ঠিক আছে? এটা আমাদের মিন টার্মে দেওয়া আছে না ম্যাক্স টার্মে দেওয়া আছে? যদি মিন টার্মে দেওয়া থাকে তার মানে এটা আমাদের এন্ড এর অপারেশন আগে হবে, অর এর অপারেশন পরে হবে আর কি। এবং অবশ্যই এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে হবে। সো স্ট্যান্ডার্ড ফর্মের জন্য নাম্বার অফ ইনপুট আমাকে জানতে হবে। আমি আগে দেখবো যে নাম্বারগুলো আমাকে দেওয়া আছে সেই নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা। সো সেই ম্যাক্সিমাম নাম্বার থেকে আমরা নাম্বার অফ ইনপুটটাকে আসলে বের করে নিব। দেন বার মানে হবে 0 আর বার ছাড়াটা হবে 1, সেভাবে করে আমি যে ইনপুট নেম দেওয়া থাকবে সেটাকে রিপ্রেজেন্ট করব আর কি। তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে দাঁড়ায় যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো জাস্ট এক্সপ্রেশন লিখলাম, আমাকে কিন্তু ট্রুথ টেবিল বের করতে বলছে। তার মানে আমার কি হবে, m একটা ইনপুট, n একটা ইনপুট, o একটা ইনপুট, বের করতে হবে f। সো কয়টা আমাদের রো হবে? 8টা। 16টা কেন? ঠিক আছে? এখন
আউটপুটটা কি হবে? আমি কি বলছিলাম আউটপুট হবে 1, তাই না? কোনটার জন্য 1 হবে? আসলে কি সবগুলোর জন্যই 1 হবে? কোনটার জন্য আউটপুট 1 হবে? যেগুলো আসলে এখানে আছে সেগুলোর জন্য আউটপুট 1 হবে, ঠিক আছে? যেগুলো এখানে আছে, এখানে যে এক্সপ্রেশনগুলো আমার দেখা যাচ্ছে, কম্বিনেশনগুলো দেখা যাচ্ছে, খেয়াল করে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা করে কম্বিনেশন। 0 0 0 0 0 1 1 0 0 1 1 1, প্রত্যেকটাই কিন্তু একটা করে কম্বিনেশন। এই কম্বিনেশনগুলোর জন্য আউটপুট হবে 1, আর যেই কম্বিনেশনগুলো এখানে নাই সেগুলোর জন্য হবে 0, ঠিক আছে? ট্রুথ টেবিল এগেইন 1 1 1 আর 1, আর বাকিগুলো হবে 0। এইটা হচ্ছে যে নাম্বারগুলো এখানে থাকবে সেই নাম্বারের করসপন্ডিং যে বাইনারি ভ্যালুটা এখানে পাবা তুমি, সেটার জন্য আউটপুট হবে 1, যেটা পাবা না সেটার জন্য হবে 0। তার মানে এখানে 0 0 0 উপস্থিত আছে, বোঝাই যাচ্ছে, এইজন্য 0 0 0 এর জন্য হবে 1, 0 0 1 উপস্থিত আছে, 0 0 1 এর জন্য হবে 1, 0 1 0 এখানে কোথাও উপস্থিত নাই, এজন্য আমি লিখছি 0, ঠিক আছে? আবার 4 এর জন্য 1 হবে, 7 এর জন্য 1 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি জাস্ট দেখাইলাম, না করে এটা করা যায়, এটা জাস্ট দেখাইলাম আর কি। আর এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি কি বলছিলাম, এটার ক্ষেত্রে আউটপুট হবে 0, ঠিক আছে? তার মানে এই যে 0 যেগুলো লিখছি সেগুলো আসলে বেসিক্যালি আমি এইভাবে লিখে দিতে পারি, মনে করো 2 3 5 6, এগুলো আসলে ম্যাক্স টার্ম, ঠিক আছে? যেগুলো মিন টার্ম থাকবে তার অপোজিট, যেগুলো 0 বসিয়েছি সেগুলোই আসলে ম্যাক্স টার্ম। সো মিন টার্ম আর ম্যাক্স টার্ম, প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্যে মিন টার্মও আছে, ম্যাক্স টার্মও আছে। এখন তোমার যেটা দরকার সেটা নিয়ে তুমি কাজ করবা। তোমার যদি মিড টার্ম নিয়ে কাজ করার প্রয়োজন হয় তুমি মিড টার্ম নিয়ে কাজ করবা, ম্যাক্স টার্ম নিয়ে কাজ করার প্রয়োজন হলে ম্যাক্স টার্ম নিয়ে কাজ করবা। সবচেয়ে বেশি করি কারণ সবটা ইজি, মনে রাখাটা ইজি। তোমার ওই পসের মধ্যে যে আর সবসময় এটা ভেজা লাগে, আমরা কারণ আমরা ধীরে ধীরে শিখবো আসলে। বারের হিসাবটা তখন সার্ভিস থেকে যায়, বারের হিসাবে প্লাস থেকে যায়, বারবার এবার মানে 0 আসে, তো ওইটা আসলে এবার মানে 1, জায়গায় একটু গন্ডগোল লাগে যায়। এটা হচ্ছে যেগুলা, এই যেগুলা এই 0 গুলো লিখো, 2 3 5 6, এই 0 গুলো দিয়ে আসলে ম্যাক্স টার্মের ইকুয়েশন হবে। 2 3 5 6 এক্সাম্পল পাই যাবে। এই যে যেগুলোর জন্য 0 লিখছি আউটপুট, যেগুলোর জন্য 1 লিখছি সেটা তো আমার মিড টার্মে চলে গেছে, যেগুলোর জন্য 0 লিখছি সেগুলো আসলে বেসিক্যালি নেক্সট টার্ম হবে, সেটাই বুঝাইলাম। সো প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্যে মিড টার্মও থাকবে, নেক্সট টার্মও থাকবে। এগেইন এই কনসেপ্ট কিন্তু না বুঝলে কার্নো ম্যাপ বুঝবা না। কার্নো ম্যাপ নেক্সট ক্লাসে যখন পড়ানো শুরু করব কার্নো ম্যাপ বুঝবা না, এই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। মিড টার্ম, নেক্সট টার্ম, স্ট্যান্ডার্ড সব, স্ট্যান্ডার্ড পজ, শুধু সব শুধু পজ, এগুলো কি জিনিস? সামেশন সাইন দ্বারা কি বোঝায়, প্রোডাক্ট সাইন দ্বারা কি বোঝায়, এ বার কখন 0 হবে কখন 1 হবে, ঠিক আছে? ট্রুথ টেবিলে কখন 1 হচ্ছে কখন 0 হচ্ছে, এই বিষয়গুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে, তারপরে আমরা কার্নো ম্যাপে মুভ করতে পারবো। মানে এটা 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 এই অনুযায়ী লিখছি, 0 এর জন্য এখানে 1 লিখছি, 1 এর জন্য 1 লিখছি, 4 এর জন্য 1 লিখছি, 7 এর জন্য 1 লিখছি, এটার সাথে লিখছি। কে বুঝা গেছে? অনায়াস বুঝছো? সবার নাম মুখস্থ হয় না, 2-4 জনের নাম মুখস্থ হয়েছে, ঠিক আছে? মুখস্থ হয়ে যাবে, হয়ে যাবে।